তুমি তো আজ অনেক ক্লান্ত, চলো আমি তোমার মাথায় তেল মালিশ করে দেই, বললেন চাচি। তার নরম হাত যখন আমার চুলে আলতো করে ঘুরছিল, আমার মনে এক অন্যরকম অনুভূতি হচ্ছিল। কিছুক্ষণ পর তার হাত আমার পিঠের দিকে নামলো। পায়ের চাচি সবসময় নিজের কাজে ব্যস্ত থাকতেন, তাই আমার জন্য এমন কিছু করার খুব একটা সুযোগ পেতেন না। কিন্তু সেদিন রাতে চাচি নিজের হাতে আমার মাথায় তেল মালিশ করেছিলেন। মালিশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পাইনি। সকালে ঘুম ভাঙতেই দেখি আমার শার্ট নেই। আমার চাচি আমার পায়ের কাছে শুয়ে আছেন। ওনাকে দেখে আমার মনটা ভরে গেল। যখন আমার মা বাবা বিদেশ চলে গেলেন, তখন আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হলো। মা বাবা আমার যত্নের জন্য আমার চাচিকে আমাদের বাড়িতে থাকতে বলেন। পায়েল চাচি বয়সে প্রায় 40-এর কাছাকাছি হলেও তার ব্যক্তিত্ব ও রুচিশীলতা ছিল মনোমুগ্ধকর। তার চালচলন, হাসি এবং কথার ধরন সব কিছু আকর্ষণীয় ছিল। আমি তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। সত্যি বলতে চাচি ছিলেন সত্যি আকর্ষণীয়। তার মুখে সবসময় এক অদ্ভুত হাসি লেগে থাকতো। আর চাচি যে আমার যত্ন নিতেন তা এক কথা ছিল ভীষণ আলাদা। আমার প্রতি এমন একটা ভাবনা ছিল যেন আমি এখনও ছোট্ট শিশু, প্রতিটি প্রয়োজনের জন্য আমার উপর নির্ভরশীল। তিনি আমার খাবার দাবার থেকে শুরু করে পোশাক পরিচয় সব কিছুতে নজর রাখতেন, যেন প্রতিটি ছোট বড় দায়িত্ব তার উপরই। অনেক সময় তার এই অতিরিক্ত যত্ন আমার মনে প্রশ্ন জাগত, কিন্তু সত্যি বলতে এর মধ্যে আমি স্বস্তি খুঁজতে পেতাম। সকালে তিনি যখন আমাকে গোসল করাতে কথা বলতেন, তার কণ্ঠে এক আলাদা ভাব থাকতো। বারবার তিনি নিজেই আমাকে গোসল করাতে চাইতেন, যেন বুঝতেই চাইতেন না যেন আমি বড় হয়ে গেছি। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, কেউ মিস করো না। আর গল্পটা ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। একদিন চাচি আমাকে বলেন, তুমি ছোটবেলা কতবার আমার কাঁধে উঠে খেলতে। আমি একটু লজ্জা করে চাচিকে বললাম, চাচি আমাকে এভাবে লজ্জা দিও না। কিন্তু থামালেন না এবং গোসলের সময় আমার দিকে তাকিয়ে রইলেন। আমার নাম সৌরভ, আর আমার এখন বয়স 20 বছর। ছোটবেলা থেকে শুনে আসছি যে মায়ের পরে চাচি আমার মায়ের মতো। কথাগুলো বারবারই আমার মনে একটা প্রশ্ন জন্ম দিত, সত্যি কি চাচি এতটা গুরুত্বপূর্ণ? তবে কখনো যে ভাবিনি যে চাচি আমার মধ্যে এমন কিছু একটা গল্প যা আমি কল্পনাও করিনি। তিনি ছোটবেলায় আমার এত যত্ন নিয়েছেন, তার দৃষ্টিভঙ্গি যে কতটা বদলে যাবে তা বুঝতেই পারিনি। একবার আমার মা বাবা 2 মাসের জন্য বিদেশ গিয়েছিলেন। মা বাড়ির দেখাশোনার জন্য একজন সহকারী পাঠিয়েছিলেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম, হঠাৎ দরজার ঘন্টা বাজলো। যেহেতু মা বাবা বিদেশ চলে গিয়েছিলেন, তাই ভাবলাম হয়তো কেউ এসেছেন। দরজা খুলতে সামনে দেখি এক লম্বা, সুন্দরী এবং আত্মবিশ্বাসী মহিলা। তার চোখে ছিল এক ধরনের ঝলক আর মুখে ছিল মৃদু হাসি। তিনি হাসতে হাসতে বলেন, এই বাড়িতে একজন কাজের মহিলা দরকার ছিল, তাই না? আমি তাকে মনোযোগ দিয়ে দেখলাম, বললাম, হ্যাঁ, সম্ভবত আমার মা আপনাকে ডেকেছেন। তারপর তাকে বাড়ির ভিতরে নিয়ে এলাম। যখন তিনি ঘরে ঢুকলেন, আমি তাকে রান্নাঘর দেখালাম। তবে তিনি এমনই অভিজ্ঞ ছিলেন যে রান্নাঘরে কি কোথায় আছে তার সঙ্গে সঙ্গে বুঝে গেলেন, যেন আগে থেকে এখানকার সব কিছু তার জানা। আমি ভাবলাম এটা খুবই ভালো, মা নিশ্চিন্তে থাকতে পারবেন। তখনই মাকে ফোন করে জানালাম যে কাজের মহিলা এসে গেছেন। মা শুনে অনেকটা নিশ্চিন্ত হলেন যে আমিও বুঝলাম এখন আর একা থাকার অনুভূতিটা থাকবে না। সারাদিনে কাজের পর সন্ধ্যায় কাজের মহিলাকে ছুটি দেওয়ার সময় হলো। হঠাৎ করে তিনি আমাকে বললেন, সৌরভ, সকাল থেকে তোমার সাথে আছি, কিন্তু তুমি এখনও আমাকে চিনতে পারোনি। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। বললাম, আমি জানি না আপনি কাজের কাজে সহায়তা করতে এসেছেন, তবে আপনার কি পরিচয় আছে আপনার? তিনি হাসতে হাসতে বলেন, আমি এ বাড়িতে কাজের মহিলা হিসেবে এসেছি বটে, কিন্তু আগে আমাকে তুমি পায়েল চাচি বলে ডাকতে। আমার নাম পায়েল, তোমার ছোটবেলা থেকে আমি তোমার দেখাশোনা করেছি। আমি বিস্মিত হয়ে বললাম, আমার জানা ছিল না যে পায়েল চাচি আমার জন্য এসেছেন। পায়েল চাচি এই কথা বলতেই তিনি আমার হাত নিজের হাতে নিলেন। তার স্পর্শে আমার মায়ের মতো এক ধরনের স্নেহ অনুভব করলাম। আমার মনে এক অদ্ভুত এক আনন্দের ঢেউ বয়ে গেল। আমি তাকে খুবই বললাম, এত বছর পর আপনাকে দেখে আমি খুবই খুশি হয়েছি। সন্ধ্যা প্রায় 6টা বাজে, তাই তাকে বললাম, আজকের কাজ শেষ, এখন আপনি বিশ্রাম নিতে পারেন, কাল সময় মতো চলে আসবেন। তখন তিনি বললেন, সৌরভ, আমার নিজে থাকার জন্য কোনো বাড়ি নেই। তুমি যদি আমার বেতনে কিছুটা কমাও তাও সমস্যা নেই, তবে যদি তোমার বাড়িতে একটি ঘরে থাকতে পারি তাহলে ভালো হয়। আমি সঙ্গে সঙ্গে মাকে ফোন করে সব জানালাম। মা বলেন, আমাদের বাড়িতে তো একটি ঘর খালিই আছে, ওটা তাকে দিয়ে দাও। ও থাকলে তোমার কোনো প্রয়োজন সব মুহূর্তেই পূর্ণ করবে, তোমার ছোটোখাটো কাজে সাহায্য করবে। মায়ের কথা শুনে আমি তাকে সেই ঘরটি থাকার জন্য দিলাম। তিনি সঙ্গে সঙ্গে পোশাক আনেননি, তাই
মায়ের কিছু পুরনো শাড়ি তাকে দিলাম এবং মায়ের ঘরে পোশাক পাল্টানোর কথা বললাম। আমি বাইরে চলে গেলাম। প্রায় 10 মিনিট পরে আমি মায়ের ঘরে গেলাম, কারণ আমার ফোনের চার্জার দরকার ছিল। তবে আমি ভুলে গিয়েছিলাম যে চাচি তখনও ঘরে ছিলেন। আমি দেখলাম চাচি পোশাক পরিবর্তন করছেন। লজ্জা তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু চাচি এতে কোনো সংকোচ অনুভব করলেন না, বরং বললেন, সৌরভ এসো, এখানে বসো, আর বলো তো তোমার মায়ের এই শাড়িটা আমার উপর কেমন লাগছে। তার পোশাক পরিবর্তনের মধ্যেও তিনি আমাকে সামনে বসতে ডাকছিলেন, কিন্তু আমার মনে হলো এটা ঠিক নয়। চাচি দেখতে অত্যন্ত সুন্দরী ছিলেন। বয়স প্রায় 40 হলেও তার শরীরের চেহারা ও বয়সের চেয়ে অনেক কম মনে হতো। কিছুক্ষণ পরে তিনি মায়ের শাড়ি পরে ঘর থেকে বেরিয়ে এলেন, আর পুরনো শাড়িতেও তাকে চমৎকার দেখাচ্ছিল। এইভাবে কয়দিন কেটে গেল। পায়েল চাচি প্রায় 10 দিন ধরে আমাদের বাড়িতে দেখাশোনা করছিলেন। একদিন তিনি আমার ছোটবেলার অনেক স্মৃতি শোনালেন। শুনে আমি যেন নিজের শৈশবে ফিরে গেলাম। সেই সময় মোবাইলে ব্যস্ত থাকতো, এবার নিজেই শৈশবের কথা বলতে লাগলো। চাচি মাঝে মাঝে আমাকে বেশ বিভ্রান্ত করতেন। কয়েকদিন পর হঠাৎই একদিন এসে বললেন, সৌরভ আজ তোমাকে আমি নিজ হাতে গোসল করিয়ে দেব। আমি বারবার না করলেও তিনি হাসি মুখে গোসল করার জন্য জেদ করেছিলেন। তার কথা রাজি হয়ে যাওয়ার শাওয়ার নিয়ে বের হয়ে গেলাম। দেখলাম চাচি আমার ঘরে বসে আছেন। তিনি বললেন, তুমি আমার হাতে গোসল করনি, কিন্তু এখন আমি তোমার ভেজা চুল মুছে দিতে চাই। আমি মাথা নিচু করে তোয়ালে দিলাম, তার সামনে বসলাম। চাচি স্নেহ ভরা হাতে চুল নিয়ে আমার চুল মুছতে লাগলেন। আমি চাচিকে পরিবারের সদস্যের মতো মনে করতাম, তাই স্বাভাবিকভাবেই তার সাথে মিশতাম। বলেছিলাম এই ঘরটাকে নিজের ঘর মনে করবেন। আমার কথা তিনি মনোযোগ দিয়ে শুনলেন এবং আমাদের বাড়িতে এমনভাবে থাকতে শুরু করলেন যেন তিনি তার নিজেরই একটি ঘর। এক সন্ধ্যায় আমি বন্ধুদের সঙ্গে এক জন্মদিনের পার্টিতে যাচ্ছিলাম। তখন চাচি আমাকে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? আমি বললাম, একটা পার্টিতে যাচ্ছি। তখন তিনি বলেন, তুমি আমাকে পরিবারের অংশ বলো, কিন্তু একাই চলে যাচ্ছ, কখনো আমাকে কোথাও নিয়েও যাওনি। আমি বললাম, ঠিক আছে, আমি আপনাকে নিয়ে যেতে রাজি আছি, তবে আধুনিক পরিবেশে মানিয়ে নিতে পারবেন তো? তিনি সম্মতি দিলেন। আমি বললাম, মায়ের ঘর থেকে ভালো একটা শাড়ি পরে প্রস্তুত হয়ে আসুন। পার্টিতে যখন বসতাম তখন আমার বন্ধুরা তাকে দেখে ভেবেছিল তিনি আমার বান্ধবী। চাচি এমনিতে উপস্থিতির অধিকারী ছিলেন যে সবাই ধরে নিয়েছিলেন তিনি আমার সঙ্গী। চাচি হেসে হেসে বন্ধুদের বলেন, আমি সৌরভের বন্ধু। পরে আমি চাচিকে জিজ্ঞেস করলাম, এভাবে পরিচয় দিলেন কেন? তিনি মুচকি হেসে বললেন, তোমার বন্ধুরা যা ভেবেছে তা দেখে তোমার মুখ দেখার মতো ছিল না। আমি হেসে বললাম, মাপ চাওয়ার কিছুই নেই, ঠিকই করেছেন। সেদিন রাতে চাচি আমার ঘরে এসে বলেন, তুমি অনেক ক্লান্ত হয়ে পড়েছ, আজ তোমার মাথায় তেল মালিশ করে দেই। আর স্নেহভরা হাত যখন আমার চুলে পড়ল, আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। তারপরে আস্তে আস্তে তার হাত আমার পিঠে চলে গেল। মা সবসময় ব্যস্ত থাকেন, তাই এইভাবে তেল মালিশ করে দেওয়ার সময় তার পক্ষে পাওয়া সম্ভব ছিল না। ভোরে মনে করে মা শেষবার আমার মাথায় তেল মালিশ করে দিয়েছিলেন। পায়েল চাচি সাধারণত একটা সময় দিতে পারতেন না, কিন্তু সেদিন রাতে তিনি নিজের হাতে আমার মাথায় তেল মালিশ করেছিলেন। মালিশে আরাম পেয়ে আমি যে কখন গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলাম তা বুঝতেই পারিনি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি পায়েল চাচি আমার পায়ের কাছে শুয়ে আছেন। তাকে জাগিয়ে হেসে বললাম, তুমি আমার পায়ের কাছে কি করছো? চাচি মুচকি এসে বললেন, গত রাতে তোমাকে মালিশ করতে করতে আমারও ঘুম চলে এসেছিল। সকালে চাচি হঠাৎ আমাকে একটা প্রশ্ন করলেন যা আমাকে ভাবিয়ে তুলল। তিনি বললেন, গত রাতে যখন তোমার কাঁধে হাত রেখেছিলাম তুমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে, তোমার মা কি কখনো তোমার মাথায় মালিশ করতেন না? আমি সরাসরি কিছু বলিনি, কারণ জানতাম মা সবসময় তার কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। তাই পরিবর্তে বললাম, না না, আমার মা সবসময় আমার যত্ন নেন, এমন কিছু নয়। পায়েল হেসে মাথা নাড়লেন এবং বাইরে চলে গেলেন। এরপর আমরা দুজন একসঙ্গে টেবিলে বসলাম। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। দেখে মা বাবা দুজনেই বাড়ি ফিরেছেন। তাদের দেখে আমি খুব খুশি হলাম। বাড়িতে ঢুকতে দেখলাম বাবার দৃষ্টি পায়েল চাচির উপর আটকে আছে, যেন তিনি তাকে নতুনভাবে দেখছেন। পায়েল সেদিন এত সুন্দর লাগছিল যে বাবার দৃষ্টি তার উপর সরছেই না। বাবার মনোযোগ অন্যদিকে ফেরাতে আমি কাছে গিয়ে তাকে আলিঙ্গন করলাম। মা পায়েলকে ভালোভাবে চিনতেন, তাই মা পায়েলকে আলিঙ্গন করলেন। সেদিন রাতে খাবারের সময় দেখলাম বাবা আবারও পায়েলের দিকে অন্যরকমভাবে তাকিয়ে আছেন। কেন তিনি তাকে এত মনোযোগ দিয়ে দেখছেন তা বুঝতে পারছিলাম না, তবে বাবার এভাবে তাকানো আমার একটু অস্বস্তি লাগছিল। রাতের খাবার শেষে বাবা তার ঘরে চলে গেলেন, আর পায়েল রান্নাঘর পরিষ্কার করছিলেন। কাজ শেষে তিনিও
তার ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর আমি তার ঘরে গেলাম, কারণ সেদিন আমাদের মধ্যে কোনো কথা হয়নি। হঠাৎ দেখে পায়েল আমাকে একটু অবাক হলেন। আমি হাসতে হাসতে বললাম, এত অবাক হওয়ার কি আছে, আমি তো তোমার সৌরভ। পায়েল মুচকি এসে বললেন, তুমি এত চুপিসার এলে যে, একটু ঘাবড়ে গিয়েছিলাম, কিছু দরকার ছিল? আমি বললাম, না পায়েল, বিশেষ কিছু দরকার ছিল না, সেদিন তেমন কথা বলা হয়নি, তাই ভাবলাম একটু দেখা করে যাই। পায়েল হেসে বললেন, ঠিক আছে, যখনই দরকার পড়ে আমাকে ফোন করো, আমি তোমার জন্য এখানে আছি। তার কথায় আমি হেসে দিলাম, তারপর ঘর থেকে বেরিয়ে গেলাম। পরদিন সকাল হয়ে গেল। সকাল 10টা বাজলেও নাস্তা তৈরি হচ্ছিল না। সাধারণত পায়েল প্রতিদিন সকাল 8টায় আমার জন্য নাস্তা নিয়ে আসেন, কিন্তু আজ 9টা পেরিয়ে কিছুই আনেনি। তখন তিনি রান্না করে দেখতে পেলাম কি হচ্ছে। সেখানে গিয়ে দেখলাম পায়েল মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছেন, যেন গম্ভীর চিন্তায় ডুবে আছেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে পায়েল? ধীরে ধীরে বলেন, তোমার বাবা। ঠিক তখনই বাবা রান্নাঘরে ঢুকে পড়লেন। পায়েল তার মুখে আমার দিক থেকে সরিয়ে নিলেন। গতকাল থেকেই বাবা পায়েলের দিকে অন্যরকমভাবে তাকাচ্ছিলেন, যা আমার নজর এড়ায়নি। পায়েল কেবল আমার আত্মীয় নন, তিনি আমার খুব কাছের একজন বন্ধু হয়ে উঠেছেন, এবং আমি তার সাথে এমন আচরণ সহ্য করতে পারছি না। আমার মনে প্রশ্ন জাগছিল, একদিনের মধ্যে এমন কি ঘটেছে যে পায়েল এতটা অস্বস্তিতে পড়ে গেছেন। রাতে শুতে গেলাম, কিন্তু মনটা অস্থির ছিল। কিছুক্ষণ পর ভাবলাম পায়েলের ঘরে গিয়ে দেখি আসা উচিত। তার ঘরের দরজা গিয়ে পৌঁছে দেখি বাবা ইতিমধ্যে সেখানে আছে এবং পায়েলের হাতে কিছু টাকা দিচ্ছেন। কেন হঠাৎ করে এত টাকা দিচ্ছেন সেটা বুঝতে পারলাম না। সামনের দৃশ্য দেখে আমার মনে অস্বস্তি লাগলো। পায়েল বাবাকে বলেছিলেন, যতক্ষণ না আমি সৌরভের সাথে কথা বলবো আমি বাড়ি ছাড়বো না। আমার মনে হলো সে হয়তো আমাকে ভালোবেসে ফেলেছে। দেরি না করে আমি সরাসরি তার ঘরে ঢুকে পড়লাম। বাবাকে জিজ্ঞেস করলাম, আপনি এখানে পায়েলের সাথে কি করছেন? আমার প্রশ্ন ছিল। মাও ঘরে ঢুকলেন। আমাকে দেখে মা বাবার মুখের ভাব কেমন যেন বদলে গেল। মা বাবা আমাকে বলতে লাগলেন, তুমি নিজের ঘরে ফিরে যাও। আমি প্রতিবাদ করে বললাম, আমি শিশু নেই, আমি জানতে চাই এখানে আসলে কি ঘটছে, আপনি পায়েলের সাথে কি করছেন। ঠিক তখনই পায়েল আমার কাছে এসে আমার হাত জড় ধরিয়ে কাঁদতে লাগলেন। আর তিনি বললেন, সৌরভ, এ বাড়িতে তুমি একমাত্র ব্যক্তি যে আমাকে বোঝে। এখানে আসার পর থেকে তোমাকে অনেক কিছু বলতে চেয়েছি, কিন্তু কিছু কারণে চুপ ছিলাম। পায়েলের কথা আমি অবাক হলাম এবং তাকে সান্ত্বনা দিয়ে বললাম, যদি কোনো নিরীহ মানুষের সাথে অন্যায় করা হয়ে থাকে তাহলে তা আমি সহ্য করব না। তখন মা পায়েলকে বলেন, তুমি চুপ থাকায় বলো আর এখান থেকে চলে যাও। কিন্তু পায়েল উত্তেজিত হয়ে মায়ের দিকে তাকিয়ে বলেন, আজ চুপ থাকবো না, আমি সৌরভকে সব সত্য বলবো। পায়েল আমার দিকে ফিরে বলেন, সৌরভ, এই তোমার মা বাবা সন্তান নও, তোমার আসল মা হচ্ছে তানিয়া, তিনি আমার বড় বোন। কয়েক বছর আগে এই বাড়িতে কাজ করতেন এবং দুজন যমজ সন্তান জন্ম দিয়েছিলেন। তোমার বাবা তাদেরকে একজনকে তোমার দত্তক হিসেবে নিয়েছেন, আর আমি এখন তোমার ভাইয়ের যত্ন করি। তোমাকে ভালোভাবে দেখাশোনা করার জন্য আমি এখানে আছি। এই কথা শুনে আমার মনে একটা নতুন প্রশ্ন তৈরি হলো। আমি পায়েলকে দূরে সরিয়ে দিলাম। আমি আপনার কথা বিশ্বাস করি না, আমি আপনার মায়ের মতোই, তবে আমি নিজের জীবন নষ্ট করতে চাই না। আপনি যা বলছেন সেটা আমার আসল মা বাবা নন, আমি তা মেনে নিতে পারছি না। আপনার প্রতি আমি অভিযোগ শুনে আর ভালো লাগছে না, কারণ তারা আমাকে নিজের সন্তানের মতোই ভালোবাসে এবং যত্নে বড় করেছেন। সব জানলেও আমার এতে কোনো আপত্তি নেই, কারণ তারা আমাকে এমনভাবে জীবন দিয়েছেন যা আমি কল্পনাও করতে পারিনি। এরপর মা বাবা সিদ্ধান্ত নিলেন যে পায়েলকে পুলিশের হাতে দিবেন, তবে আমি যমজ ভাইয়ের জন্য ক্ষমা করলেন, কারণ সে পায়েলের কাছে রয়েছে। কয়েক বছর আগে পায়েল আমার মা বাবার কাছ থেকে বেশ কিছু টাকা নিয়েছিলেন। আমার জন্মের পর আমার আসল মায়ের মৃত্যু হয়েছিল, তখন পায়েল আমার বড় ভাইয়ের দেখাশোনা করতে, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ভাইকে সঠিকভাবে বড় করেননি। ভাই খারাপ পথে চলে গিয়েছিল এবং জীবনে বিপদে পড়েছিল। সে চুরি করত, নানা ধরনের মজা করত, আর এখন আবার আমার মা বাবার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছিল। কিছু গহনাও সে চুরি করছে, কিন্তু তাতে সে সন্তুষ্ট ছিল না। পায়েল আমার মা বাবার কাছ থেকে 20 লাখ টাকা দাবি করেছিল, কিন্তু আমার মা বাবা স্পষ্ট করেন না আমাকে করে দেন। তখন সে তাদের হুমকি দিতে শুরু করলো। মা বাবা তাকে কিছু টাকা দিয়ে বাড়ি থেকে চলে যেতে বলেন। পায়েল আমাকে নিজের প্রতি বিশ্বাসী করাতে চেয়েছিলেন, আমাকে মায়ায় ফাঁসাতে চেয়েছিলেন, কিন্তু তার আসল চেহারা প্রকাশ পাওয়ায় আমার মনের সমস্ত ভালোবাসা ফিকে হয়ে গেল।
কয়েক বছর আগে মা বাবা আমাকে দত্তক নেওয়ার জন্য পায়েলকে কিছু টাকা দিয়েছিল, কিন্তু সেই টাকা সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। আমার বড় ভাইকে সে সঠিকভাবে বড় করতে পারেনি। যদি সেই সঠিক সময় সেই টাকা মূল্য দিত, তাহলে তার যথাযথ যত্ন নিত, তাহলে হয়তো আজ আমার বড় ভাই সঠিক পথে থাকতো। কিন্তু পায়েল তাকে সঠিক শিক্ষা বা দিশা কিছুই দিতে পারেনি। এই কারণে মা বাবা আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দেন এবং আমার বড় ভাইকে দত্তক নেন। তিনি নিজের সন্তানের মতো বড় করেন। আমি আমার মা বাবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, যারা আমাকে ও আমার ভাইকে এত সুন্দর জীবন দিয়েছেন। যদি সময়মতো পায়েল আসল চেহারা না জানতাম, তাহলে হয়তো তার মায়ার জালে পড়ে আমার জীবনটা নষ্ট হয়ে যেত। কিছু মানুষ অর্থের লোভে সম্পর্কের মর্যাদা ভুলে যায়। সম্পর্কের এবং মান সম্মানের দিকে রক্ষা করা এবং জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। প্রতিটি সম্পর্কে একটি নিজস্ব অর্থ ও উদ্দেশ্য থাকে। সম্মান, বিশ্বাস ও শালীনতা ছাড়া কোনো সম্পর্ক সত্যিকার অর্থে সুখ ও সন্তুষ্টির উৎস হতে পারে না। এই গল্প আমাদের শেখায় পারিবারিক ও সামাজিক সম্পর্কগুলোতে সীমারেখা মেনে সততা ও মর্যাদার তা পালন করা উচিত, যাতে তা দীর্ঘস্থায়ী ও সন্তুষ্টিজনক থাকে। এই গল্পের মাধ্যমে দেখানো হয়েছে পরিবারের সদস্যরা একে অপরের পাশে থেকে সহযোগিতা ও যত্ন নেন। তবে যদি পরিবারের কোনো সদস্য দায়িত্ব বা ভূমিকা থেকে বিচ্যুত হয়, তাহলে সম্পর্কের মূল উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হয়। এখানে মায়ের মতোই নিকট সম্পর্ক যা একজন চাচি ও ভাগ্নের মধ্যে থাকে, সেটার কথাই বলা হয়েছে। একজন চাচি তার ভাগ্নের প্রতি যত্ন, স্নেহ ও সঠিক দিশা দেওয়ার দায়িত্ব পালন করে, কিন্তু যখন সম্পর্কের মধ্যে লোভ আর স্বার্থ ঢুকে পড়ে, তখন সেই সম্পর্কের পবিত্রতা ও মর্যাদায় আঘাত লাগে। এই গল্প আমাদের বুঝতে সাহায্য করে প্রতিটি সম্পর্কের নিজস্ব সীমারেখা আছে এবং সেই সীমার মধ্যে সম্পর্ক বজায় রাখা জরুরি। প্রতিটি পরিবারের সদস্যের প্রতি সম্মান ও ভালোবাসা থাকা উচিত, যা একটি মজবুত ও বিশ্বাসযোগ্য বন্ধন তৈরি করে। যদি সেই বন্ধনে সন্দেহ বা অবিশ্বাস আসে, তবে সম্পর্কতে ভেঙে যাওয়ার পথে চলে যায়। তাই প্রতিটি সম্পর্ককে তার সঠিক স্থানে রাখা প্রয়োজন, যাতে পরিবারের প্রতিটি সদস্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ বোধ করেন। এছাড়া যখন আমরা কোনো সম্পর্কে থাকি, তখন আমাদের চিন্তা, অনুভূতি ও কাজের স্বচ্ছতা থাকা জরুরি। যদি কোনো সম্পর্ক স্বার্থপরতা, লোভ বা অন্য কোনো খারাপ উদ্দেশ্য পরিচালিত হয়, তবে সেটি কখনোই সঠিক পথে এগোতে পারে না। এই গল্পটি আমাদের শেখায় যে সম্পর্কগুলো শুধুমাত্র বাহ্যিক নয়, এগুলো আমাদের নিজস্ব মূল্যায়নকেও প্রভাবিত করে। যখন আমরা সম্পর্কের মর্যাদা ও নীতিমালা লঙ্ঘন করি, তখন তা শুধু আমাদের সমাজে নয়, নিজেদের কাছেও অপমানজনক হয়ে ওঠে। তাই প্রতিটি সম্পর্ককে সম্মান এবং দায়িত্বের সাথে পালন করা উচিত। এই গল্পে চাচির চরিত্রটি একটি আদর্শ প্রতীক, যা দেখায় কীভাবে সম্পর্কের যত্ন নেওয়া এবং তাদের মর্যাদা রক্ষা করা আমাদের কর্তব্য। তিনি যেভাবে তার ভাগ্নেকে যত্ন সহকারে কাছে টেনেছেন এবং দায়িত্ব নিয়েছেন, তা প্রশংসনীয়। তবে যদি কোনো সম্পর্কের মধ্যে আবেগজনিত দ্বন্দ্ব দেখা যায়, তখন সেই সমস্যার যথাযথ পালন খুঁজে বের করা উচিত, ভুল ভাবনায় প্রভাবিত না হয়ে। এই গল্পের আবেগময় দ্বন্দ্ব আমাদের বোঝায় যে জীবনে এমন সময় আসে যখন আমাদের নিজেদের আবেগ নিয়ন্ত্রণ রাখা উচিত এবং ভুল পথে না বেশি সমাধানের চেষ্টা করা উচিত। তাছাড়া এই গল্পটি আমাদের শেখায় অনেক সময় সম্পর্কের মধ্যে কিছু দূরত্ব রাখাও প্রয়োজন হতে পারে। এই দূরত্ব মানে নেতিবাচক কিছু নয়, বরং এটি সীমার প্রতীক, যাতে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির অবকাশ না থাকে। প্রতিটি সম্পর্কের মধ্যে এমন কিছু শিক্ষা থাকে যা আমাদের জীবনের মূল্যবান গুণাবলীর বিকাশ ঘটায়। যতক্ষণ পর্যন্ত সম্পর্কের মর্যাদা অটুট থাকে, ততক্ষণ পর্যন্ত তার প্রভাবও ইতিবাচক থাকে। এই গল্পটি আমাদের শেখায় যে সম্পর্কের মধ্যে শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ করা কতটা গুরুত্বপূর্ণ। সম্পর্কের মধ্যে অযথা আচরণ বা সীমা লঙ্ঘন শুধু সম্পর্ককে নয়, আমাদের ব্যক্তিত্বকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই সম্পর্কগুলোকে স্বচ্ছতার মূল্য অপরিসীম। যখন আমরা সম্পর্কের সীমা ও মর্যাদা বজায় রাখি, তখন সমাজে একটি ইতিবাচক পরিস্থিতি তৈরি হয় এবং সম্পর্কগুলো সত্যিকারের আনন্দের উৎস হয়ে থাকে। এই গল্পের মূল শিক্ষাটি হলো প্রতিটি সম্পর্ককে নিজস্ব মর্যাদা আছে এবং তার প্রতি সম্মান দেখানো আমাদের কর্তব্য। যখন আমরা এই দায়িত্ব পালন করি, তখন জীবনে সুখ ও শান্তি আসে। সম্পর্কের মূল্য শুধুমাত্র একত্রে থাকার মধ্যে নয়, বরং সঠিক চিন্তা, সম্মান ও সততার সঙ্গে তা পালন করার মধ্যেই থাকে। তাই গল্পটি আমাদের বোঝায় যে সম্পর্কগুলোকে বুদ্ধিমত্তা, শ্রদ্ধা ও সত্যের পথে পালন করা উচিত, যাতে তারা সবসময় সুন্দর, সজীব ও প্রেরণাদায়ক হয়ে থাকে। এই গল্পের সারমর্ম এটাই যে প্রতিটি সম্পর্কের মধ্যে একটি সীমারেখা থাকে, যা তাকে পবিত্র ও নিরাপদ রাখে। এই সীমারেখা মেনে চলা উচিত, যাতে আমাদের সম্পর্কগুলো যেন মজবুত থাকে, তেমনি
আমাদের সমাজে একটি ভালো প্রেরণামূলক ভাবমূর্তি তৈরি হয়। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমরা যখন নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনার